আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আবাহনী মোহামেডান ম্যাচে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাওহিদ হৃদয়ের ম্যাচ সাসপেনশন এবং জরিমানা এবং সেই সঙ্গে ইবাদত হোসেন চৌধুরীর জরিমানা করা হয়েছে এবং সেটা মূলত আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে জরিমানা করা হয়েছে সে ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন কিন্তু দেশের ক্রিকেট মহলে বিরাজ করছে। ঘটনা কিন্তু মূলত দুইটা ঘটেছিল। একটা মেহেদী মিরাজের যে পঞ্চম ওভার, সে পঞ্চম ওভারের শেষ বলটাতে পারভেজ ইমনের একটা ক্যাচকে কেন্দ্র করে, যেটা আলটিমেটলি পরবর্তী সময় অ্যাকশন রিপ্লেতে দেখা গেছে যে 99% পর্যন্ত কনফার্ম হওয়া যাচ্ছে যে সেটা একটা ইনসাইড এজ ছিল এবং সেটা একটা ক্লিন ক্যাচ ছিল, যেটা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দেন না এবং তার পরিপ্রেক্ষিতে একটা বাকবিতণ্ডার জায়গা হয়েছিল। তবে সেটা খুব মিনিমাম, সেটা খুব নর্মাল রিয়াকশন হয়েছিল। কিন্তু পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটেছিল যেটা একটা এলবিডব্লিউকে কেন্দ্র করে, এবং সেটা মোহাম্মদ মিথুনের ইবাদত হোসেন চৌধুরী তিনি বোলিং করছিলেন, সেটাকে কেন্দ্র করে যেখানে নট আউট দিয়েছিলেন তানভীর আহমেদ। পরবর্তী সময় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেই জায়গাটায় জয়েন করেছেন এবং তিনি মূলত থামাতে গিয়েছিলেন। তখন বেশ কয়েকটা বাকবিতণ্ডা হয়েছে এবং তখন তাওহিদ যে এক রিয়াকশনটা দিয়েছেন সেই রিয়াকশনটা আসলে খুব প্রপার কোনো রিয়াকশন ছিল না। এখন দুইটা ঘটনা ঘটেছে, কোন ঘটনার উপর বেস করে আসলে ম্যাচ রেফারি সেই জায়গাটায় জরিমানা করেছেন, ম্যাচ সাসপেনশন করেছেন, সেই ব্যাপারটা একটু আসলে ক্ল্যারিফাই করার দরকার। এখানে খুব সিম্পল একটা ব্যাপার, সেই সিম্পল ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে কোন কোন কোড ভায়োলেশন হয়েছে সেটা জানাটাও কিন্তু আসলে খুব জরুরি। আমরা যদি দুইটা ঘটনাকেই প্রথমে একটু প্রত্যক্ষ করে দেখি, তাহলে প্রথম যে ঘটনাটা, সে প্রথম ঘটনাটায় কিন্তু অনেকেই ইনভলভ ছিলেন। প্রথমত তাওহিদ হৃদয় একটা রিয়াকশন দিয়েছেন যখন নট আউট দিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাওহিদ হৃদয় রিয়াকশন দিয়েছেন, বাট ওই রিয়াকশনটা একটা স্বাভাবিক রিয়াকশনই আসলে ছিল। ওই রিয়াকশনটা ওই মুহূর্তে এই রিয়াকশন হয়তো বা হতে পারে। দেন সেই জায়গাটা মেহেদী মিরাজ ওইভাবে বলছিলেন যে আল্লাহর কসম সৈকত ভাই বল ব্যাটে লাগছে, সবাই আবেদন করছেন, তাদের রিয়াকশনটা প্রপার ছিল। মুশফিকুর রহিম সেই জায়গাটায় জয়েন করেছিলেন। মুশফিকুর রহিম সেই জায়গাটায় বলছিলেন যে আলটিমেটলি এটা এলবিডব্লিউ এর আপিল না, ক্যাচ তো হয়েছে কিনা। তখন মুশফিক আবার বলছিলেন যেটা কি বাম হয়েছে। দেখভাল করছেন তাওহিদ হৃদয়, যিনি ক্যাপ্টেন, তাকে ডেকে এনেছেন। মুশফিক তিনি গেছেন। তখন তাদের মধ্যে এই কমিউনিকেশনটা কিন্তু হতে পারে। এই কমিউনিকেশনের মধ্যে আসলে খুব বেশি দোষের কিন্তু কোনো কিছু নাই, বা এটা একটা একদম ইনস্ট্যান্ট রিয়াকশনের জায়গা কিন্তু হতে পারে, যে একটা ইনস্ট্যান্ট রিয়াকশন সেই জায়গাটায়, কিংবা তাওহিদ হৃদয় তখন যে রিয়াকশনটা দিয়েছেন হতে পারে। বাট আফটার দ্যাট, এর পরের যে ইবাদত হোসেনের বলে এলবিডব্লিউ এর ঘটনার পর প্রথম যে রিয়াকশনটা, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে জরিমানা কিন্তু একজনের না। হ্যাঁ, হৃদয়ের সাসপেনশন জরিমানা দুটাই হয়েছে, সে সঙ্গে ইবাদতও কিন্তু আছেন। ইবাদতের যে প্রথম রিয়াকশনটা ছিল, আম্পায়ার নট আউট দেওয়ার পর তিনি সরে যাচ্ছিলেন, একটা রিয়াকশন তিনি দিচ্ছিলেন। এই রিয়াকশনটা ক্রিকেটের স্পিরিট অনুযায়ী সেটা গ্রহণযোগ্য না। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল নাকি না ভুল সেই ব্যাপারে আমি পরে আসছি, বাট এই রিয়াকশনটা গ্রহণযোগ্য না। আফটার দ্যাট যেটা হয়েছে যে ওইখানে একটা মোটামুটি ক্যাওয়াস চলছিল, এবং ক্যাওয়াস চলার পর তখন স্কোয়ার লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি এসেছিলেন। তিনি এসে যেটা তিনি তখন বলছিলেন, স্টাম্প মাইক্রোফোন থেকে শোনা যাচ্ছিল যে তোমরা তর্ক বিতর্ক করতে হয়, মাঠের বাইরে গিয়ে তর্ক বিতর্ক করো। তখন এটা অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল যে তোমরাও টাকা দিয়ে কি করো, আমরা কি সেরকম কথা বলছি কিনা, বা এরকম কিছু একটা কথা শোনা যাচ্ছিল, যেটা যদিও খুব অস্পষ্ট। তর্ক করতে গেলে তর্ক করবা মাঠের বাইরে, এখানে না। তোমাদের তাহলে আমি বলবো যে তোমাদের টাকা দেওয়া হচ্ছে ব্যাটিং চালু করার জন্য। দেন তাওহিদ রিয়াকশন দিয়েছেন। তাওহিদের যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটার মধ্যে হাত দিয়েও তিনি অনেক কিছু শাসাচ্ছিলেন, অনেক একটা রূঢ় আচরণ করছিলেন, এবং সেই রূঢ় আচরণের সময় আমরা দেখতে পাচ্ছিলাম শরফুদ্দৌলা সৈকতকে মুশফিকুর রহিম সরিয়ে নিয়ে যাচ্ছিলেন, আবার তাওহিদ হৃদয়কে আরেকজন প্লেয়ার সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এইখানে কিন্তু মূলত ঘটনা কিন্তু আসলে এই বলের ঘটনাটা, আগের বলের যে রিয়াকশনটা ছিল, সেই রিয়াকশনটা ইট ওয়াজ কোয়াইট নর্মাল রিয়াকশন। এখন কোনো একটা ডিসিশন, আম্পায়ারের ডিসিশন পছন্দ না হলে ওই রিয়াকশনটা হয়তো বা প্লেয়াররা দিতে পারেন, বা ওই রিয়াকশনটা একটা মিনিমাম রিয়াকশনের মধ্যে ছিল। কিন্তু ওই বলটাতে, অর্থাৎ ইবাদতের ওই বলটাতে যে ঘটনাটা যে ঘটেছে, যে রিয়াকশনটা দিয়েছেন, সেই রিয়াকশনটাই কিন্তু মূলত আসলে ভায়োলেন্স ক্রিয়েট করে। এবং এইখানে যে বিষয়গুলো আছে, আমি যদি একটু আইসিসির কোড অফ কন্ডাক্ট আপনাদেরকে পড়ে শোনাই, সেই জায়গাটাতে হৃদয় যে হাত দিয়ে শাসিয়ে যে কথাগুলো বলছিলেন, সেই রিয়াকশনের জায়গাটা এটা 2.6-কে ভায়োলেট করে। আইসিসির কোড অফ কন্ডাক্ট 2.6-কে ভায়োলেট করে, যেখানে আছে যে ইউজিং আ গেস্টার দ্যাট ইজ অফেন্সিভ অ্যান্ড ইনসাল্টিং ডিউরিং অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং সেখানে আর্টিকেল 2.6 অনেক কিছু আছে। যে গেস্টারটা, হৃদয়ের যে গেস্টারটা ছিল এই বলটার ক্ষেত্রে,
সেটা আলটিমেটলি 2.6-কে ভায়োলেট করছে, যেখানে লেভেল 1 অফেন্স যেটাকে বলা হচ্ছে। আফটার দ্যাট আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে 2.8 হচ্ছে শোয়িং ডিসেন্ট অ্যাট অ্যান আম্পায়ার্স ডিসিশন ডিউরিং অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ, অর্থাৎ আম্পায়ারের ডিসিশনের ওপর সেই জায়গাটা ডিসেন্ট প্রদর্শন করা, যেটা লেভেল 1 লেভেল 2 দুইটা অ্যাক্টের মধ্যেই পড়ছে। এখন এইখানে ম্যাচ রেফারি আসলে বিবেচনা করেছেন বা ম্যাচ রেফারি বিবেচনা করবেন যে ওই আচরণটা আসলে কতটুকু অসৌজন্যতামূলক ছিল। হ্যাঁ, প্রথম যে ঘটনাটা ঘটেছিল, যেখানে যদি আপনি একদম জাজমেন্টের জায়গাটা আসেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত 99% ক্ষেত্রে বলতে হচ্ছে যে তিনি হয়তো বা সেটা ভুল ডিসিশন দিয়েছেন, বাট ওইটার রিয়াকশনটা যেমন ছিল ওই রিয়াকশনটা হতে পারে, প্লেয়ার ওই টাইপের মিনিমাম রিয়াকশনটা দেখাতে পারেন। কিন্তু এর পরের ঘটনাটাতে, যেই ঘটনাটাতে আসলে বলটা কিন্তু ইম্প্যাক্ট আউটসাইডও ছিল, সেটা ভুল শুদ্ধের হিসাবে আমি সেই জায়গাটায় যাচ্ছি না, ওটা ইম্প্যাক্ট আউটসাইড ছিল, বাট ইবাদত প্রথম একটা রিয়াকশন দিয়েছেন যেটা শারীরিক ভঙ্গিমায়, যেটা আসলে 2.6-কে আসলে ভায়োলেট করছে, যে ওই গেস্টারটা যেটা তিনি দেখাচ্ছেন। দেন তাওহিদ ওই জায়গাটায় এসে যেভাবে আসলে শাসিয়ে যাচ্ছিলেন, যেখানে আসলে দুইজনকে কিন্তু সেপারেট করতে হয়েছে। আপনি ব্যাপারটা চিন্তা করেন, দুইজনকে আম্পায়ারকে এবং প্লেয়ারকে কিন্তু সেই জায়গাটা সেপারেট করতে হয়েছে। মুশফিকুর রহিম এসে আম্পায়ারকে সেপারেট করে দিয়ে যাচ্ছিলেন। সো ওইটা 2.6 2.8-এর মধ্যে আসলে পড়ে যায়, যে কারণে কিন্তু আসলে ওই জরিমানার জায়গাটা করা হয়েছে। এবং তার চাইতেও আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা 2.7-এ আছে, সেটা হচ্ছে public criticism of or inappropriate comment in relation to an incident occurring in an international match or any player support personnel, match official or team participating in the international match, irrespective of when such criticism or inappropriate comments is made. এই জায়গাটা হচ্ছে যে তাওহিদ পরবর্তী সময়ে মিডিয়ার সঙ্গে যখন কথা বলেছেন, ইন্টারভিউটা যখন দিয়েছেন, এই জায়গাটা আপনি যদি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল ম্যাচে যখন এই ধরনের ঘটনা ঘটে, অনেক প্লেয়াররাই দেখা গেছে যে ঠিক আছে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয় নাই, তাদের বলার ওয়েটা বা বলার ভঙ্গিমাটা কিন্তু আর একটু ডিপ্লোম্যাটিক থাকে, বা ওইটা কিন্তু আইসিসি এনকারেজই সেভাবে করে যে যখন আপনি কোনো পাবলিক কমেন্ট করছেন সেটাকে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আসলে পাবলিক কমেন্টটা করবেন। ওই জায়গাটাও তাওহিদ হৃদয় যখন কথা বলেছেন, সেটা ম্যাচ রেফারি বা তাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ছিল না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখন দুই ডিসিশনের ক্ষেত্রে রাইট রঙের জায়গায় যদি আসি, হ্যাঁ সেটা অবশ্যই বলতে হবে যে প্রথম যে ক্যাচটা ছিল সেই ক্যাচটা ইট ওয়াজ ক্লিন ক্যাচ। যতটুকু প্রযুক্তি আছে তার মধ্যে একদম কনক্লুসিভ এভিডেন্স তো পাওয়া সম্ভব না, বাট 99% আমরা বলতে পারি যে ইট ওয়াজ ক্যাচ। সো ওইটার পরে এটা আম্পায়ারের ফল্ট। এখন আম্পায়ারের কোনো ফল্টের এগেনস্টে আপনাকে যদি প্রতিবাদ জানাতে হয়, ম্যাচ শেষে টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন তারা একটা নোট দেন টুয়ার্ডস দ্য ম্যাচ রেফারি, যে আজকের ম্যাচের আম্পায়ারিং আমার কাছে সন্তোষজনক মনে হয় নাই, আজকের ম্যাচের আম্পায়ারিং নিয়ে আমি এই কমপ্লেইনটা করলাম। প্লেয়ার মানে ক্যাপ্টেন এবং ম্যানেজার তাদের সে রাইটের জায়গাটাই আছে। ক্রিকেট একটা জেন্টলম্যানস গেম, এখানে সব কিছুই হয় জেন্টলম্যানস ওয়েতে। ক্যাপ্টেন এবং ম্যানেজারের কাছে সেই রাইটটাই আছে যে আপনি সেই কমপ্লেইনটা করতে পারবেন বা আপনি সেই কমপ্লেইনটা করবেন, এবং তখন টুর্নামেন্ট কমিটি সেই অনুযায়ী ওই আম্পায়ার, ওই পার্টিকুলার আম্পায়ারের ভুল শুদ্ধ সেটা তদন্ত যাচাই বাছাই বিবেচনা করে তার সেই অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করার জায়গা আছে। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ওই আচরণের জায়গাটা। এখন খুব সিম্পল একটা কোয়েশ্চেন, সাপোজ সামনে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ বাংলাদেশের, ওই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে রিচার্ড ইলিংওয়ার্ড আর কেটেলব্রো তারা দুজন আছেন আম্পায়ার। এখন তাদের এরকম একটা ডিসিশন আমাদের কাছে পছন্দ হলো না, তখন আমাদের কোনো প্লেয়ার যদি ওই আম্পায়ারের সাথে রিচার্ড ইলিংওয়ার্ড আর রিচার্ড কেটেলব্রোর সাথে ওই আচরণটা করেন আইসিসির ম্যাচে, তখন এটার শাস্তির মাত্রাটা কি আরও বেশি হবে না? আপনি একটু কল্পনা করে দেখেন যে ইন্টারন্যাশনাল ম্যাচে এই জায়গাটা যদি ঘটে তাহলে সেটা কি শাস্তির মাত্রাটাকেই হবে না? এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে, আমি তো আবার বলছি যে আম্পায়ার মাঠে ভুল করতে পারেন, সেটা ভুলের এইটাকে অ্যাড্রেস করার জন্য আপনার প্রপার ওয়ের জায়গা আছে, আপনি সেটার ফ্রাস্ট্রেশন ক্যারি করে নিয়ে এসে পরবর্তী সময় আবার ইনসিডেন্ট করবেন। ক্রিকেট এই শিক্ষাটা দেয় না, বা ক্রিকেটের স্পিরিটের মধ্যে নিয়মকানুন অনুযায়ী ম্যাচ রেফারিকে যদি আপনি ব্লেম করতে চান যে হৃদয়কে কেন শাস্তি দেওয়া হলো বা কী হলো, সেটা ওই জায়গাটা পড়বে না। কারণ এইখানে একটা জিনিস স্পষ্টভাবেই বলা আছে যে আলটিমেটলি আম্পায়ারের কোনো ডিসিশন আপনার কাছে পছন্দ না হলে আপনার কাছে প্রপার ফর্মাল ওয়ে আছে সেটার প্রতিবাদ জানানোর, সেটাকে অ্যাড্রেস করার, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার, সেটা প্রপার ওয়ে আছে। বাট ওই যে
অ্যাটিটিউডটা, ওই অ্যাটিটিউডটা কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে এটা আমাদের দেশের আম্পায়ার, তো এখন আমাদের দেশের আম্পায়ারের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে এগুলো আসলে করাই যায়। এই কালচারটা, দিস ইজ আ ভেরি ব্যাড কালচার, এটা আমার কাছে মনে হয়। এবং এই কালচারটার জন্য আম্পায়ারও অনেকাংশে দায়ী। কী কারণে? এই প্রজন্মের ছেলেরা যারা এই গেল 10, 12, 15 বছরে বেড়ে উঠেছে, তারা আসলে কি দেখেছে? তারা দেখেছে যে আম্পায়াররা ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত, আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটা করা হয়। এটা বিগত বছরগুলোতে ঢাকা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে বা এর আগে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও আমরা দেখেছি যে আম্পায়াররা ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকেন। সো ওদের সাইকোলজিক্যালি আম্পায়ারদের প্রতি ওই রেসপেক্টের জায়গাটা আসলে নাই। এটা একদম সত্য কথা। এটা ঢাকা লিগের আপনি ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্ষেত্রে সাইকোলজিক্যালি ওদের ওই জায়গাটা নাই। এখন লাস্ট 2 বছর, 2.5 বছরে বাংলাদেশে আম্পায়ারিংয়ের মান কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, এররের সংখ্যা কিন্তু কমেছে। ব্যাপারটা এরকম না যে একজন আম্পায়ার 100% অ্যাকুরেট থাকবেন, বাট বিগত সময়গুলোর তুলনায় গেল 10-15 বছরের ম্যাক্সিমাম টাইমের তুলনায় আপনি যদি গেল 2-3 বছর চিন্তা করেন, আম্পায়ারিংয়ের মানও বৃদ্ধি পেয়েছে, এররের পরিমাণও কমেছে। বাট তারপরও প্লেয়াররা আম্পায়ারদের উপর ওই ট্রাস্টটা করতে পারেন না, প্লেয়াররা আম্পায়ারদের উপর ওই রেসপেক্টের জায়গাটা আনতে পারেন না, যেটা আলটিমেটলি বিগত সময়ের আম্পায়ার্স কমিটির কারণে আসলে আম্পায়ারদের রেপুটেশনটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি ক্রিকেটের হিস্ট্রি ঘাটেন, তাহলে আম্পায়ারিং কারা করতেন? আম্পায়ারিং করতেন সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আম্পায়ারিং করতেন ইউনিভার্সিটির টিচাররা। লাগান সিনেমাটা যদি আপনি একটু পর্যালোচনা করে দেখেন, তাহলে লাগান সিনেমায় যারা আম্পায়ার ছিলেন তাদেরকে দুই পক্ষই কিন্তু, ব্রিটিশরাও কিন্তু তাদেরকে মানত। ভুল ডিসিশন বা খারাপ ডিসিশন সেটা ডিফারেন্ট ইস্যু, বাট মানতো, রেসপেক্ট করতো। কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেরা এলিট প্যানেলের আম্পায়ারকেও বিশ্বাস করতে চায় না, বা এলিট প্যানেলের আম্পায়ারকেও রেসপেক্ট প্রদর্শন করতে চায় না, বিকজ গেল 10-15 বছরে আমাদের আম্পায়ার্স কমিটি যেভাবে আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটা করিয়েছে, ওইটার একটা কনসিকুয়েন্স। আপনি যদি বলেন যে হৃদয়ের ওই আউটবার্সটা সেটা আগের ইনসিডেন্টের আউটবার্স্ট, মানে ওই যে পারভেজ ইমনের আউটের ইনসিডেন্টের আউটবার্স্ট না, এটা এই জেনারেশনের ক্রিকেটারদের ভেতরেই এই জিনিসটা আছে যে এখন দেখেন এলিট প্যানেলের আম্পায়ারটাকেও আপনি রেসপেক্টটা শো করছেন না। এখন আল্লাহ না করুক এই ইনসিডেন্টটা যদি আপনি একদম ফেয়ার ওয়েতে চিন্তা করেন, এই ইনসিডেন্টটা যদি রিচার্ড ইলিংউড বা কেটেলব্রোর সঙ্গে হয়, তারাও তো এখানে তারাও প্রচুর ভুল দেন, মাইজেস এরাসমাস প্রচুর ভুল সিদ্ধান্ত দেন, বাট এই ইনসিডেন্টটা যদি তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ম্যাচে হয়, এটার ফিডব্যাকটা কী হতে পারে সেটাও একটা চিন্তার জায়গা। সো আমার কাছে মনে হয় যে এটা এখন আমাদের দুই পক্ষেই একটা গ্রুম আপের জায়গার দরকার আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও প্লেয়ারদেরকে একটা গ্রুম আপের জায়গার দরকার আছে যে ওকে, আম্পায়াররা যে এই আম্পায়ারদের লেভেলটা কিন্তু এই, ম্যাচ রেফারি তাদের লেভেলটা কিন্তু এই, অতীতে তোমরা যেটা দেখে আসছো আমরা এখন সেখান থেকে বেরিয়ে এসে তাদেরকে প্রপার রেসপেক্টের জায়গাটা দিতে চাই। যদি তাদের কোনো ডিসিশনও তোমার কাছে কমপ্লেইন মনে হয়, সেইটা তুমি এই ফর্মাল ওয়েতে জানাতে পারবা। ইউ হ্যাভ দ্যাট রাইট, ইউ হ্যাভ দ্যাট ফর্মাল ওয়ে। সো ফ্যাক্টের জায়গাটা আসলে এইখানে, এটা কিন্তু খুব ডিপ একটা চিন্তার বিষয়। কারণ আম্পায়ার তারা কিন্তু এলিট শ্রেণী, এলিট প্যানেলের না হলেও এলিট শ্রেণীর। একটা মাঠের মধ্যে স্টেক হোল্ডারের জায়গা থেকে চিন্তা করলে তাদেরকে স্যার বলে সম্বোধন করে, তাদেরকে স্যার বলে সম্বোধন করাটাই নিয়ম। ম্যাচ রেফারি তাদেরকে স্যার বলে সম্বোধন। এখন তাদের রেপুটেশনের জায়গাটা আমরা আসলে গেল 10-15 বছরে নষ্ট করে ফেলছি বিকজ অফ ওই আম্পায়ার দিয়ে ম্যাচ করা পেটার যে জায়গাটা, সেই জায়গাগুলোর কারণে। সো ফ্যাক্টের জায়গাটা আসলে এইখানে একটু কাউন্সেলিংয়ের জায়গারও ব্যাপার আছে, যে এখন আসলে বোঝাতে হবে যে ওই দিন এখন আর নাই। এখন আমরা ওই আম্পায়ারিংয়ের মান কিন্তু গেল 2-2.5 বছরে আসলে বৃদ্ধি পেয়েছে, বাট প্লেয়াররা এখনও ওই রেসপেক্টটা করতে চায় না। হ্যাঁ, এরর থাকবে, 1%, 2%, 5% এরর থাকবে, এরর থাকাটা অস্বাভাবিক কিছু না, বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ওই যে ওই অ্যাটিটিউডের জায়গাটা টুয়ার্ডস দ্য আম্পায়ার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।